আসসালামু আলাইকুম। সবাইকে শুভ রাত্রি, শুভ সন্ধ্যা একই সাথে। কারণ হলো আমরা এমন একটা সময়ে পদার্পণ করেছি, যে সময়টা আসলে রাত্রি এবং সন্ধ্যার মাঝামাঝি। তোমরা অনেক ছোট। আমি জানি না তোমাদের সাথে আজকে আমার প্রথম, না আই থিংক তোমাদের একবার ম্যাথ ক্লাস নেওয়া হয়েছিল। বিজ্ঞান ক্লাস প্রবাবলি মনে হয় আজকে প্রথম, রাইট? সবসময় একটা কথা বলি, সে কথাটা হলো যে এডু পরিবার, আমার পরিবার, আমাদের পরিবার একটা স্লোগানকে লক্ষ্য করে সামনে আগানোর চেষ্টা করছে। স্লোগানটি হলো যে সন্তানের ভবিষ্যতে আজীবনের সঙ্গী। আমরা সবসময় চাই আমাদের যে শিক্ষার্থীরা রয়েছে, আমাদের যে ছোট্ট বন্ধু বান্ধবরা রয়েছে, তোমাদের জীবনে আমরা আজীবন সঙ্গী হিসেবে থাকব, এবং সেই সাথে তোমরা আমাদের এই পরিবারের সঙ্গে আজীবন সঙ্গী হিসেবে থাকবা। এই কামনা, এই আশা আমাদের অলওয়েজ থাকে। অলওয়েজ আমরা এই আশাই নিয়ে বেঁচে থাকতে চাই যতদিন আছি এডু পরিবারের সঙ্গে। আমি আশা রাখছি যে এডু পরিবারের সাথে আমি অনেক দিন থাকবো, অনেক দিন থাকতে চাই, এবং তোমাদেরকে একটি সুন্দর ভবিষ্যৎ গড়িয়ে দিতে চাই, ঠিক আছে? এবং তোমরা যখন এসএসসিতে ভালো রেজাল্ট করবা, তোমাদের সামনে বৃত্তি পরীক্ষা ভালো রেজাল্ট করবা, ঠিক আছে? তখন আসলে মনে হবে যেন আমি সেই ছোটবেলার বৃত্তি পরীক্ষা দিলাম এবং আমি সেই বৃত্তি পাইলাম। তোমরা বৃত্তি পাওয়া মানে আমি বৃত্তি পাওয়া হয়ে যাবে। সো তোমরা এখন থেকে, কি আপনাদের ইনভাইট করেনি? না গো রাফসান, আমাদেরকে ইনভাইট করে নাই, খুব খারাপ রেহানা মিস। আচ্ছা মাহির, ওয়ালাইকুম আসসালাম। তো চলো এখন আমরা একটু কমেন্ট লেখা অফ করি। আমরা যেই কয়েকজনই আসি সেই কয়েকজনই আমরা সুন্দর করে ক্লাসটা করি। আজকের ক্লাসটা আমাদের এই ব্যাপন, অভিশ্রবণ এবং প্রচ্ছেদনের হোপফুলি লাস্ট লেকচার ফর দিস উইক। তো চলো, আমার পরিচয় তোমরা মোটামুটি সবাই জানো, আমার নাম প্রিন্স। সো আমি আর বেশি কিছু বলছি না। তো আমাদের তোমাদের মুক্তি মিস ব্যাপন কি এবং ব্যাপনের গুরুত্ব বুঝিয়েছিলেন, অভিশ্রবণ কি, অভিশ্রবণের গুরুত্ব বুঝিয়েছিলেন, এবং অভিশ্রবণের জন্য যে আসলে পর্দা দরকার, বা অভিশ্রবণ এই প্রক্রিয়াটা চলার জন্য যে আসলে একটা পর্দা দরকার, সেই পর্দা সম্পর্কে তোমাদের ব্যাখ্যা করেছিলেন। যে তোমার ভেদ্য পর্দা, অভেদ্য পর্দা, অর্ধভেদ্য পর্দা সম্পর্কে ব্যাখ্যা করেছিলেন, এবং অভিশ্রবণ প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ তোমাদের মাঝে দিয়েছিলেন। সেটা হলো কিসমিস। আমরা কিসমিস খেতে পছন্দ করি সবাই, এবং আমরা জানি যে আমাদের বিশেষ করে রোজার ঈদে যখন আমরা সেমাই রান্না করি, সেই সময় প্রত্যেকটা সেমাইতেই আমাদের কিসমিস থাকে, এবং আমরা যখন সেমাই খাই তখন কিসমিস খুঁজতে পছন্দ করি, এবং কিসমিস পেলে আমরা অনেক বেশি খুশি হই, রাইট? তোমরাও ডেফিনেটলি এটাতে খুশি হও। এবং আরেকটা মজার বিষয়, আমরা যখন বিভিন্ন দাওয়াত বাড়িতে যাই তখন পোলাওর মধ্যে কিসমিস খুঁজি। তারপর ধরো জর্দা পোলাও যখন দেয় আমাদেরকে, তখন আমরা সেই কিসমিস খুঁজি। তো কিসমিসের যে এই যে ফুলে যাওয়ার ব্যাপারটা, এই ব্যাপারটা অভিশ্রবণ একটা প্রক্রিয়া। আর ব্যাপন সম্পর্কে তোমাদের ব্যাখ্যা দিয়েছেন ম্যাডাম, সেটা হলো যে আমরা পারফিউম ব্যবহার করি। পারফিউমে ছোট্ট একটা সিলিন্ডারের মতো একটা ছোট্ট কটুয়ার মধ্যে বা কৌটার মধ্যে আসলে প্রচুর পরিমাণে গ্যাসকে প্রচুর চাপে সংকুচিত করে রাখা হয়, যেই কারণে ওই ছোট্ট জায়গার মধ্যে তাদের ঘনত্ব অত্যাধিক পরিমাণ বেশি থাকে। সো ব্যাপনের প্রক্রিয়াটাই এমন হয় যে বেশি ঘনত্বের জায়গা থেকে নিম্ন ঘনত্বের জায়গার দিকে আসলে বস্তুগুলো ট্রাভেল করে বা বস্তুগুলো যায়। আর অভিশ্রবণের বেলায় হলো যে আসলে একটা পর্দা থাকবে, সেই পর্দা ভেদ করে আসলে আমাদের যে দ্রাবক, সেই দ্রাবকটা যাবে। তবে এখানে একটা মজার বিষয়, যে দ্রব কোনোভাবে যেতে পারে না, বা গেলেও আবার ব্যাক করে আসতে পারে না। এই কারণে আমাদের একটা অভিশ্রবণের প্রক্রিয়ার একটা ব্যাখ্যা ছিল, এবং অভিশ্রবণের প্রয়োজনীয়তা ছিল। আর প্রস্বেদনের কথা যদি একটু ছোট্ট করে বলার চেষ্টা করি, প্রস্বেদনের আরেকটা নাম হলো তোমার হলো বাষ্পমোচন। তো আমরা জানি যে প্রস্বেদন আসলে পাতার যে কুঠুরি থাকে, বা পাতার যে ছোট ছোট যে রন্ধ্রগুলো থাকে বা স্টোমাটা থাকে, তো সেই স্টোমাটা পথ দিয়ে আসলে বাষ্পগুলো বের হয়ে যায়। বিশেষ করে পানির যে কণাগুলো, বিশেষ করে অক্সিজেন, সেটা কি হয়, রিমুভ হয় বা রিলিজ হয়। তো সেই আসলে অক্সিজেনটাই মূলত আমরা আসলে ইনহেল করি বা আমরা গ্রহণ করি। তো প্রস্বেদনের প্রকারভেদ আমরা জানি ৩ প্রকার। একটা হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রস্বেদন, একটা হলো ত্বকীয় বা কিউটিকুলার প্রস্বেদন, আর একটা হলো তোমার লেন্টিকুলার প্রস্বেদন। তো প্রস্বেদনের ব্যাপক
তোমার হলো গুরুত্ব রয়েছে, তবে প্রস্বেদনকে নেসেসারিলি বা নেসেসিটি অফ ইভিলও বলা হয়। কারণ হলো অত্যাধিক মাত্রায় যদি প্রস্বেদন হয় সেক্ষেত্রে আসলে আমরা প্রস্বেদন প্রক্রিয়াটাকে আসলে একটা শয়তান বা একটা ইভিলের সাথে তুলনা করতে পারি। যে অত্যাধিক মাত্রায় যদি বাষ্পমোচন হয় সেক্ষেত্রে আসলে আমাদের সজীব পাতার মধ্যে যে পরিমাণ পানি থাকা প্রয়োজন সেই পানির অত্যাধিক পরিমাণ বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে, খাদ্য প্রস্তুত হওয়াটা কমে যাবে। সো সব কিছুই আসলে লিমিটের মধ্যে থাকা প্রয়োজন। তোমরা ক্লাস 8-এর স্টুডেন্ট, তো এই জায়গায় আমি একটু রিলেট করে একটা কথা বলবো যে সব কিছুই মানে পৃথিবীর যা কিছু আছে সব কিছুই এক্সেস করাটা খুবই খারাপ। তুমি অনেক বেশি এক্সেস খাবা সেটা যেমন খারাপ, তুমি এক্সেস পড়াশোনা করবা সেটাও খারাপ, তুমি এক্সেস ঘুমাবা সেটাও খারাপ, তুমি এক্সেস এন্টারটেইন করতেছো নিজেকে এটাও খারাপ। তার মানে মানে হোল অফ দ্য ওয়ার্ল্ডের কথা যদি বলো, এক্সেস এভরিথিং ইজ ভেরি ব্যাড। ঠিক আছে, ফর ইউর হেলথ, ফর ইউর মেন্টাল কন্ডিশন, সব কিছুর জন্য। সো সব কিছু লিমিটের মধ্যে এভারেজলি করা ভালো। ওকে, সো আমি একটু তোমাদেরকে মেমোরাইজ করে দিলাম যে আমাদের আগের টপিকে কি ছিল। কিসমিস আমার ভালো লাগে না, শেট সোয়েব। আমার কিসমিস খেতে খুব ভালো লাগে, কারণ কিসমিস এমনি খালি মানে ধরো মনে করো তুমি বসে আসো, এমনি বসে থাকা অবস্থা কিসমিস খাওয়া যায়। মুনিবা স্নেহা স্যার আজকে কুইজ আছে? কুইজ আছে, তবে যদি সময় পাই তাহলে কুইজটা আমরা দিব। ঠিক আছে, যদি সময়ের আগে আমাদের ক্লাস শেষ হয়ে যায় তাহলে আজকে কুইজটা নিব না আমরা। তোমাকে ধরো মনে করো নেক্সট ক্লাসে, অথবা ধরো মনে করো আমাদের যে উইকে যে এক্সাম হবে সেই এক্সামে তো তুমি পাবা। তো আজকে লেকচারের উপরে তেমন কোনো কুইজ করা যায় না, আলটিমেটলি খুব বেশি ইম্পর্টেন্ট তেমন কিছু নাই। ঠিক আছে, তো স্যার ইফ দ্য ক্লাস এন্ডস বিফোর টাইম প্লিজ সিং এ সং ফর আস। আচ্ছা, আমি গান গাই বা গান গাইতে পারি, এটা তুমি কি জানো? সোহানা, তোমারও কিসমিস খেতে ভালো লাগে না? সোহানা, আমার তো খুব ভালো লাগে সোহানা কিসমিস খেতে। ওকে, তো চলো আজকে আমরা লেকচার শুরু করি। ব্যাপন, অভিশ্রবণ, প্রশোধন, এই চ্যাপ্টারে বেশ কিছু লাইন ইম্পর্টেন্ট আছে। তবে মজার বিষয় হলো যে আমরা জানি যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আসলে উদ্ভিদ খাদ্য প্রস্তুত করে। দেখো, আমি যখন ক্লাস 8-এ ছিলাম তখন আমার জন্য যেমন একটা ইম্পর্টেন্ট জিনিস ছিল সেটা হলো সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা। এই প্রক্রিয়াটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল, কারণ তোমাদের সময় সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা লেখাটা অনেক ইম্পর্টেন্ট। তো চলো, এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হওয়ার জন্য মনে রাখবা 4টা উপাদান লাগে। ঠিক আছে, আমরা একটু মনোযোগ দিয়ে আমার সাথে সাথে তোমরাও লিখবা যে সালোক সংশ্লেষণ আসলে প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার জন্য সালোক সংশ্লেষণ, ঠিক আছে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কয়টি উপাদান লাগবে মনে রাখবা। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়, আমার লেখা ঠিক মতো বোঝা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবা। স্যার আপনি গণিত ক্লাসে গান গেয়েছিলেন? হাই হাই, আমি কি সিরিয়াসলি গান গেয়েছিলাম? স্যার আপনার গান একদিন শুনেছিলাম, আসলে আমি গান গেয়েছিলাম। স্যার আপনি নাকি অনেক ভালো গান করেন, আপনি বলেছিলেন। ও আচ্ছা, আমি আমার ঢোল পিটাইছিলাম। আচ্ছা ঠিক আছে, আই উইল সিং এ সং টুডে, যদি আমরা আমাদের ক্লাসের এক্সাক্ট টাইমের আগে আমাদের ক্লাসটা শেষ করতে পারি। ওকে, সো তোমরা একটু মনোযোগ দিয়ে আপাতত ক্লাসটা করো। ওকে, দেখো, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উপাদান, ঠিক আছে, উপাদান কয়টা লাগবে? উপাদান লাগবে হলো 4টি। উপাদান কয়টা লাগবে? 4টা। এটা হলো খুব মনোযোগ দিয়ে মনে রাখতে হবে। আচ্ছা, উপাদানগুলো কি কি? একটা লাগবে আমাদের কার্বন ডাই অক্সাইড, CO2 মানে কি? আমাদের কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, এটা একটু মনে রাখবো আমরা, কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, যেহেতু আমাদের বৃত্তি পরীক্ষা, সো আমাদের প্রত্যেকটা জিনিস একটু খুঁটায় খুঁটায় পড়তে হবে ফর MCQ, এবং সিকিউর ক্ষেত্রে ক নাম্বার খ নাম্বার যাতে আমরা ভালো করে ব্যাখ্যা লিখতে পারি, এই কারণে আমরা প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা বেসিক জিনিস ভালো করে বোঝার চেষ্টা করব। ধরো আমি অ্যাজ এ টিচার, আমি ধরো কোনো জিনিস যদি স্কিপ করে যাই, কোনো ওয়ার্ড যদি ধরো বইয়ের স্কিপ করে গেছি, এনি হাউ, যদি ধরো মনে করো তোমার কাছে মনে হচ্ছে স্যার এই টপিকটা একটু বুঝাই দিলে ভালো হইতো, তোমরা আমাকে ইনস্ট্যান্ট জানাবা। অথবা যদি ধরো ক্লাস শেষ হয়ে গেছে, তারপর তুমি বাসায় যখন রিভিশন দিতে গেছো তখন মনে হয়েছে স্যার আমি এই ওয়ার্ডটা বুঝতে পারতেছি না, তুমি ইনস্ট্যান্ট আমাদেরকে গ্রুপে জানাবা, দরকার হবে আমি আরও একটা লেকচার নিব, কোনো সমস্যা নেই। বাট আমাদের টার্গেট আমরা প্রত্যেকটা ওয়ার্ড বুঝবো, প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং বুঝবো, প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং বুঝে তার ব্যাখ্যা লিখতে পারি, এইভাবে কি বোঝার চেষ্টা করবো টপিকটা। CO2 মানে হলো কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, এরপরে জিনিসটা লাগবে হলো
H2O, H2 মানে কি আমাদের পানি, ঠিক আছে। এই দুটা জিনিস আমাদের রাসায়নিক কেমিক্যাল হিসেবে লাগে। আচ্ছা, এরপরে আরো দুটা জিনিস লাগবে, মনে রাখবা, সেটা হলো সূর্যের আলো। কি লাগবে আমাদের? সূর্যের আলো লাগবে, অবশ্যই সূর্যের আলো লাগবে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার জন্য। আর 4 নম্বর যেটা লাগবে সেটা হলো, আমরা জানি যে সবুজ পাতায় সাধারণত কি হয়, খাদ্য প্রস্তুত করতে পারে। তো সবুজ পাতায় কি থাকে? প্লাস্টিড থাকে। তো প্লাস্টিডের মধ্যে কি থাকবে? ক্লোরোপ্লাস্ট থাকে। তো ক্লোরোপ্লাস্টের মধ্যে কি থাকে? ক্লোরোফিল থাকে, ঠিক আছে। তো ক্লোরোফিল হলো একটা কালার পিগমেন্ট। এই পিগমেন্টটা থাকার কারণে মূলত আসলে আমরা খাদ্য প্রস্তুত করতে পারি, এবং আমরা বলতে গাছরা, এবং তাদের কালারটা আসলে কি হয়? সবুজ হয়, ঠিক আছে, ক্লোরোপ্লাস্টের জন্য। আচ্ছা, তো আমাদের 4টা উপাদান কি কি? কার্বন ডাই অক্সাইড, পানি, সূর্যের আলো এবং ক্লোরোফিল। এই 4টা উপাদান কিন্তু আমাদের মুখস্থ যেন থাকে। তো আমরা যদি একটু বিক্রিয়াটা লেখার চেষ্টা করি, যেহেতু বিক্রিয়াটা তোমাদের বইয়ে মনে হয় নাই, তারপর আমরা একটু লেখার চেষ্টা করি যদি আমাদের পরীক্ষায় আসে সালোক সংশ্লেষণ, ঠিক আছে। সেটা হলো, দেখো যে কার্বন ডাই অক্সাইড সাথে পানি বিক্রিয়া করতেছে। আচ্ছা, বিক্রিয়া করে কি করবে? দেখো এখানে হলো সূর্যের আলো, কি থাকবে এখানে? সূর্যের আলো থাকবে, আর নিচে থাকবে তোমার হলো ক্লোরোফিল। সূর্যের আলো এবং ক্লোরোফিল দুইজনই থাকবে। আচ্ছা, এখন ঘটনা হলো এখানে 6 অণু কার্বন ডাই অক্সাইড লাগবে, আর এখানে কতটুকু লাগবে একটু পরে লিখতেছি। এখানে কি 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 তৈরি হবে? দেখো একটা খাদ্য তৈরি হবে, মানে একটা শর্করা জাতীয় খাদ্য তৈরি হবে। সে খাদ্যটা কি? গ্লুকোজ, C6H12O6। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা গ্লুকোজ বলবো। কি বলবো? গ্লুকোজ বলবো। আর এখানে কি তৈরি হবে? অক্সিজেন তৈরি হবে। অক্সিজেন তৈরি হয়, সাথে হলো প্রচুর তাপ শক্তি তৈরি হবে, ঠিক আছে, প্রচুর তাপ শক্তি তৈরি হবে। তো এখন তুমি চাইলে এটার সমাধান করতে পারো, ঠিক আছে, যে আসলে এখানে কয়টা কয়টা কি কি আছে। তো এখানে আমি 6 অণু পানি, 6 অণু অক্সিজেন তৈরি হয়, আর এখানে 12 অণু পানি লাগে, নাকি 6 অণু? আমরা একটু হিসাব করি, 6টা কার্বন আছে, ওকে, 6 দুগুণা 12টা অক্সিজেন, 6 দুগুণা 12টা, 18টা অক্সিজেন এখানে আছে, 6 দুগুণা 12টা, এখানে যদি 12টা হয়, 12 12 24টা, 24টা 6 দুগুণা 12, 12 6 18, 18, ওকে ওকে ওকে, আমরা একটু হিসাবটা এমনি করি। এখানে 6 অণু, ওকে, 6 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু পানি বিক্রিয়া করে গ্লুকোজ তৈরি করবে, 6 অণু অক্সিজেন তৈরি করবে। ইচ্ছা, ঠিক আছে, এতটুকু আমাদের মেইন টার্গেট। কি মেইন টার্গেট? এটা মনে রাখা যে কার্বন ডাই অক্সাইড, পানি, সূর্যের আলো, ক্লোরোফিল বিক্রিয়া করে কি তৈরি করবে? গ্লুকোজ। এটাকে আমরা কি বলবো? শর্করা। যেহেতু ছোট ক্লাস তোমরা এটা মনে রাখলেই চলবে। শর্করা তৈরি করে, সাথে হলো অক্সিজেন তৈরি করে এবং তাপশক্তি তৈরি করে। এটা হলো আমাদের সালোক সংশ্লেষণ। আচ্ছা, যেহেতু আমরা সালোক সংশ্লেষণ পড়লাম, সেহেতু আমাদের এখন পড়তে হবে আসলে এই যে খাদ্য প্রস্তুত করতেছে এটা কিভাবে হয়। তো দেখো, খাদ্য প্রস্তুত করার জন্য ওই যে বললাম পানি লাগবে, পানিটা কোথা থেকে আসবে? পানিটা পানিটা আসবে হলো তোমার কি, নিচ থেকে, মাটির গভীর থেকে। এখন মাটির গভীর থেকে উদ্ভিদ কিভাবে নিবে? তো উদ্ভিদের কি আছে মাটির নিচের দিকে, বা উদ্ভিদের যে কাণ্ড, কাণ্ডের নিচের দিকে কি আছে? মূল। মূল আছে, এবং মূলেরও একদম নিচের দিকে আছে মেইন একটা মূলরোম। মূলরোম কি করে? মাটির নিচ থেকে পানি কি করে? তুলে নিয়ে আসে, এবং পানির সাথে আরো কিছু জিনিস নিয়ে আসে, সেটার নাম হলো খনিজ লবণ, ঠিক আছে। কি মনে রাখবে তো, যে পানি শোষণ করে, সে সাথে খনিজ লবণও শোষণ করে। তবে খনিজ লবণ, ঠিক আছে, যে সরাসরি লবণ আকারে আসে না, আয়ন আকারে আসে। এই লাইনটা আপাতত একটু মাথায় ঢুকায় রাখি, ঠিক আছে। এটা কিভাবে আসে, কেন আসে, একটু পরে ব্যাখ্যা দিচ্ছি, জাস্ট এতটুকু মনে রাখো। সো প্রথম টপিক হলো আমাদের যে উদ্ভিদের পানি এবং খনিজ লবণ শোষণ, ঠিক আছে। এই টপিকটা তোমাদের ম্যাম যতদূর সম্ভব পড়াননি, আজকে লেকচারের জন্য রাখছিলেন। তো ব্যাপন পড়াইছেন, অভিশ্রবণ পড়াইছেন, প্রশোধন পড়াইছেন, এই টপিকটা এখন আমি পড়াবো। তো উদ্ভিদের পানি এবং খনিজ লবণ শোষণ, তো তার মধ্যে সবার ফার্স্টে আমরা যেটা পড়বো সেটা হলো পানি কিভাবে শোষণ করতে পারে উদ্ভিদ। তো দেখো, মাটি থেকে পানি এবং পানিতে দ্রবীভূত খনিজ লবণ উদ্ভিদ দেহের সজীব, ঠিক আছে, কোষে টেনে নেওয়ার যে পদ্ধতি, সজীব কোষে টেনে নেওয়ার পদ্ধতিকে আমরা সাধারণত কি বলবো? শোষণ বলবো, ঠিক আছে।
কি বললাম যে মাটি থেকে পানি এবং পানিতে দ্রবীভূত খনিজ লবণ সজীব কোষে টেনে নেওয়ার যে প্রবণতা বা টেনে নেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো শোষণ। শুষে নিল, ঠিক আছে, মাটির নিচ থেকে পানিটাকে শুষে নিল, মাটির নিচ থেকে পানির মধ্যে দ্রবীভূত খনিজ লবণটাকেও শুষে নিল, ঠিক আছে। ওকে, তো স্থলে বসবাসকারী যেসব উদ্ভিদ রয়েছে তারা কি করে, মূল রোমের সাহায্যে মাটি থেকে পানি শোষণ করে। এই জায়গাতে তোমরা একটু কি করবা, বইয়ের মধ্যে দেখাবা কিসের সাহায্যে, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, কিসের সাহায্যে মাটি থেকে পানি শোষণ করে, মূল রোমের সাহায্যে, ঠিক আছে, কিসের সাহায্যে, মূল রোমের সাহায্যে, মূল রোমের সাহায্যে। স্যার আজকে ক্লাস শেষে কি আমাদের একটা গান শোনাবেন? আপনার কণ্ঠ তো নিশ্চয়ই দারুণ, ইনশাল্লাহ সাদিয়া, যদি ক্লাস আওয়ারের আগে শেষ হয়। স্যার লেখাগুলো অনেক ব্লারি, সিরিয়াসলি খুব ব্লারি দেখা যাচ্ছে। ওকে, আমি একটু বড় করার চেষ্টা করতেছি। ওকে, নো ম্যাটার হোয়াট। আচ্ছা দেখো, হোপফুলি এবার কিছুটা বড় লাগার কথা, ঠিক আছে। দেখো, যেই জিনিসটা দাগাতে বলবো ওই জিনিসটা একটু দাগাবা। তো দেখো, আগে ফার্স্টে শোষণের সংজ্ঞাটা পড়তে হবে। শোষণের সংজ্ঞা কি, যে উদ্ভিদ মাটি থেকে মূল রোমের সাহায্যে পানি এবং পানিতে দ্রবীভূত খনিজ লবণ সজীব কোষে টেনে নেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে আমরা সাধারণত কি বলবো, শোষণ বলবো, ঠিক আছে। আর স্থলে যে সকল উদ্ভিদ বসবাস করে তারা কিসের সাহায্যে মাটি থেকে পানি শোষণ করবে, মূল রোমের সাহায্যে মাটি থেকে পানি শোষণ করবে। আচ্ছা, পানিতে যে সকল উদ্ভিদ নিমজ্জিত অবস্থায় থাকে তাদের সারা দেহই আসলে কি করে, পানিকে শোষণ করতে পারে। সারা দেহই কি করতে পারে, যে পানি শোষণ করতে পারে। আচ্ছা, স্থলজ উদ্ভিদগুলোর মূল রোম মাটির সূক্ষ্ম কণার ফাঁকে ফাঁকে লেগে থাকে, ঠিক আছে। তো সূক্ষ্ম কণা, মাটির যে সূক্ষ্ম কণা, সেই সূক্ষ্ম কণার ফাঁকে ফাঁকে যে কৌশিক পানিটা লেগে থাকে, সেই পানিটাকে আসলে কি করে নিয়ে আসে, টেনে নিয়ে আসে। তো কোন প্রক্রিয়ার মাধ্যমে টেনে নিয়ে আসে, অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে টেনে নিয়ে আসে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ ফর ইয়োর নেক্সট স্কলারশিপ এক্সামিনেশন, ঠিক আছে। তো কি বলছে দেখো, স্থলজ উদ্ভিদগুলোর মূল রোম, স্থলজ উদ্ভিদগুলোর মূল রোম মাটির সূক্ষ্ম কণার ফাঁকে লেগে থাকা, মাটির সূক্ষ্ম কণার ফাঁকে লেগে থাকা কৌশিক পানি কোন প্রক্রিয়ার মাধ্যমে তোমার হলো নিয়ে আসে, অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে দেহে নিয়ে আসে, ঠিক আছে। এখান থেকে তাহলে আমরা 2 থেকে 3টা এমসিকিউ পাইলাম। একটা হলো উদ্ভিদ মূল রোমের সাহায্যে পানি এবং পানিতে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করে, কিসের সাহায্যে, মূল রোম, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, পানিতে নিমজ্জিত উদ্ভিদগুলো ফুল দেহই আসলে পানি শোষণ করতে পারে। আর স্থলজ উদ্ভিদগুলো কৌশিক পানি, কৌশিক পানিটা কি অবস্থায় থাকে, যে মাটির যে সূক্ষ্ম কণার ফাঁকা থাকে অবস্থান, ফাঁকা ফাঁকা স্থান, সেখানে কৌশিক পানিটা থাকে। সেখানে আসলে কোন প্রক্রিয়ার মাধ্যমে খাবারটা নিয়ে, মানে পানিটা নিয়ে আসবে নিজের দেহে, সেটা হলো অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে, ঠিক আছে। আই থিঙ্ক এই পর্যন্ত বুঝতে পেরেছি। আচ্ছা ওকে, এরপরে দেখো, আমি তোমার বইয়েই এরকম একটা চিত্র দেয়া আছে, এই চিত্রটা একটু দেওয়ার চেষ্টা করছি, যদি অনেক ব্লারি চিত্র। তোমাদের একটু চিত্রটা দেখো, ডান দিকের চিত্রটা দেখবা বইয়ের মধ্যে। দেখো, এই যে ফাঁকা স্থানের কথা বলছে, এই ফাঁকা স্থানে এগুলো কিন্তু আসলে পানির, ঠিক আছে, এগুলো কি, এগুলো হলো পানির কণা, কৌশিক পানি, যেটাকে কি বলা হয়, যে কৌশিক পানি বলছে, ঠিক আছে। আর এই যে দেখো, এখানে একটা এরকম চিহ্ন দেওয়া আছে, এটা আসলে মূলত কি, উদ্ভিদের কি, মূল রোম। এই মূল রোম কি করে, মূল রোমের সাহায্যে এই যে কৌশিক পানি উপরের দিকে নিয়ে যায় জাইলেম ফাইবারের মাধ্যমে, বা জাইলেম যে টিস্যু আছে সেই টিস্যুর মাধ্যমে। আমরা একটু পরে পড়বো, ঠিক আছে। জাইলেম এবং ফ্লোয়েম টিস্যুকে একত্রে ভাস্কুলার বান্ডেল বলা হয়, বা পরিবহন টিস্যু তন্ত্র বলা হয়, ঠিক আছে। ওকে, না গো, রাফসান ইনভাইট করে নাই রে, রেহানা মিস ইনভাইট করে নাই। স্যার আগের স্লাইডটা দেখাবো, আগের স্লাইডটা। আচ্ছা, আগের স্লাইডটা দেখাচ্ছি। স্যার আপনাকে আজকে প্রথম দেখলাম, আপনার ক্লাস আজকে প্রথম করতেছি। ওকে শিফা, করো, ইনশাল্লাহ ভালো লাগবে। আর আমার ক্লাসের ফিডব্যাক তুমি অবশ্যই আমাকে জানাবে বা গ্রুপে জানাবে, ঠিক আছে। দেখো, এখান থেকে 2টা এমসিকিউ খুব খুব ইম্পর্টেন্ট। দেখো, কিভাবে উদ্ভিদ
আসলে পানিটা শোষণ করে। মনে রাখবা, মাটি থেকে উদ্ভিদ কি করে, মূলরোমের সাহায্যে পানি এবং পানিতে যে দ্রবীভূত খনিজ লবণ আছে সেটা শোষণ করে। এখন আমাকে শোষণের সংজ্ঞাটা জানতে হবে। শোষণের সংজ্ঞা কি? মাটি থেকে পানি এবং পানিতে দ্রবীভূত খনিজ লবণ উদ্ভিদ দেহের সজীব কোষে টেনে নেওয়ার যে পদ্ধতি, সেটাকে সাধারণত আমরা শোষণ বলতে পারি। স্থলে যে সকল উদ্ভিদ বসবাস করে তারা আসলে পানিটাকে কিভাবে শোষণ করে? মূলরোমের সাহায্যে শোষণ করে। আর যারা জলজ উদ্ভিদ, তাদের ফুল বডিটাই আসলে পানিকে শোষণ করতে পারে। স্থলে যারা বসবাস করে সে সকল উদ্ভিদ আসলে এই যে মূলরোমের, একদম মূলরোম তো মাটির নিচে চলে গেছে, সেই মাটির যে ফাঁকা ফাঁকা স্থান রয়েছে, মাটির যে সূক্ষ্ম কণার ফাঁকা স্থান, সেখানে আসলে এক ধরনের পানি থাকে যেটাকে আমরা কৌশিক পানি বলি। সেই কৌশিক পানিটা আসলে উপরে নিয়ে আসে। এখন কোন প্রক্রিয়ার মাধ্যমে নিয়ে আসে? অবিশ্রবণ প্রক্রিয়ার মাধ্যমে নিয়ে আসে। এটা যেন এমসিকিউ মিস না হয়, বারবার বলতেছি, ঠিক আছে? একটা চিত্র ছিল তোমাদের বইয়ের মধ্যে, এই চিত্রটা জাস্ট বোঝার জন্য দিছি। এখানে একটা মূলরম, এখানে অনেকগুলো মাটির কণা আছে, কণার মাঝখানে দেখো পানি 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 আছে, এটা কৌশিক পানি। এই কৌশিক পানিটা, এই যে দেখো মূলরোমের যে কোষ প্রাচীর, এই কোষ প্রাচীর আসলে তোমার অর্ধবেদ্য ঝিল্লি দ্বারা আবৃত। এই অর্ধবেদ্য ঝিল্লি ভেদ করে পানিটা, এই কৌশিক পানিটা কি করে? মূলরোমের ভিতরে ঢোকে। মূলরোমের ভিতরে ঢোকার পর মূলরোমে আসলে জাইলেম টিস্যু আছে। এই জাইলেম টিস্যু কি করে? এখান থেকে পানিটাকে ঠিক পাতায় নিয়ে চলে যায়। এই হলো মেকানিজম। ওকে, আপাতত মনে রাখো। পরের টপিক দেখো, মূলরোমের প্রাচীরটা হলো ভেদ্য। আচ্ছা, এই জন্য কি করে? পানিটা ভেদ করে ভিতরে ঢুকতে পারতেছে। তাই প্রথমে ইমবাইবিশন প্রক্রিয়া, আমরা একটু পরেই পড়বো আসলে ইমবাইবিশন প্রক্রিয়াটা কি। ইমবাইবিশন প্রক্রিয়া, এটা আমরা মনে রাখবো যে ইমবাইবিশন প্রক্রিয়ায় পানি শোষণ করে। তো মূলরোমের প্রাচীর সর্বপ্রথম কোন প্রক্রিয়ায় তোমার হলো পানিটাকে শোষণ করে? ইমবাইবিশন। তার আগের স্লাইডে কি ছিল ভালো করে বুঝো, ভালো করে বুঝো, এটা ওলট পালট করা যাবে না। স্থলজ উদ্ভিদগুলোর মূলরোম মাটির সূক্ষ্মকণার ফাঁকে লেগে থাকা কৌশিক পানি অবিশ্রবণ প্রক্রিয়ায় নিজ দেহে টেনে নিয়ে আসে, নিজ দেহে টেনে নিয়ে আসে। আচ্ছা, আর এখানে কি বলছে বইয়ের মধ্যে? যে মূলরোমের প্রাচীরটা ভেদ্য এবং তাই প্রথমে ইমবাইবিশন প্রক্রিয়ার মাধ্যমে পানিটাকে শোষণ করে। মূলরোম ইমবাইবিশন প্রক্রিয়ার মাধ্যমে পানিটাকে শোষণ করলো। কোষ প্রাচীরের নিচে অবস্থিত অর্ধবেদ্য, এই যে এখন তোমার হলো অবিশ্রবণ প্রক্রিয়াটা চালু হবে অর্ধবেদ্য ঝিল্লির মাধ্যমে। তো মানে মূলরোমের একদম যে প্রাচীর, সে প্রাচীরটা তোমার মাটির নিচে অবস্থান করতেছে। সবার ফার্স্টে হবে ইমবাইবিশন প্রক্রিয়া। সেই প্রক্রিয়া থেকে পানিটা ভিতরে ঢুকলো, ঢুকার পরপরই তোমার কিসে, এই যে তোমার এই প্লাজমা মেমব্রেন, অর্ধবেদ্য প্লাজমা মেমব্রেনের কাছাকাছি চলে আসবে এবং ওই জায়গায় গিয়ে আসলে অবিশ্রবণ প্রক্রিয়াটা সংঘটিত হয়। আচ্ছা, মূলরোমের কোষীয় দ্রবণের ঘনত্বের তুলনায় তার পরিবেশের দ্রবণের ঘনত্ব কম থাকায় পানি কোষের মধ্যে অবিশ্রবণিক প্রক্রিয়ায় প্রবেশ করে। এই লাইনটা একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে? অত কঠিন না, বাট হলো একটু ইম্পর্টেন্ট। মূলের বাইরের আবরণ থেকে কেন্দ্র পর্যন্ত সব কোষের, ঠিক আছে, কোষ রসের ঘনত্ব সমান নয়। এই লাইনটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? একটু মনে রাখবো আমরা। কি বলছে? মূলের বাইরের আবরণ থেকে, মূলের যে বাইরের আবরণ, সে আবরণ থেকে কেন্দ্র পর্যন্ত সব কোষের কোষ রসের ঘনত্ব কখনোই সমান হবে না। ফলে কোষের অবিশ্রবণের কারণে মূলের এক কোষ থেকে অন্য কোষে পানির গতি অব্যাহত থাকে, অন্য কোষে পানি চলে যাওয়ার গতিটা আসলে অব্যাহত থাকে এবং পরিশেষে পানি কাণ্ডের জাইলেম বাহিকার মাধ্যমে পাতায় পৌঁছায়। মানে আমি যেই কথাটা তোমাকে বলছি, এই কথাটা হলো তোমার হলো প্রচলিত ভাষায় বলছি। আর এখানে যে কথাটা লেখা আছে, এই কথাটা হলো তোমার হলো আবিধানিক কথা, মানে বইয়ের কথা। তো মানে আমরা একটা জিনিসে মনে রাখবো, মূলরোমের সাহায্যে পানি শোষণ করে এবং মূলরোমের সাহায্যে পানিতে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করে। মনে থাকলো মূলরোম। ওকে, মূলরোম যখন পানিটা টানতেছে তখন আসলে তার যে প্রাচীর সেটা ভেদ্য এবং ভেদ্য হওয়ার কারণে সে ইমবাইবিশন প্রক্রিয়ার মাধ্যমে পানিটা প্রবেশ করলো। প্রবেশ করার পর কোন প্রাচীরে যাবে? সেটা হলো অর্ধবেদ্য ঝিল্লির কাছে যাবে। অর্ধবেদ্য ঝিল্লির কাছে গেলে তখন সেটা অবিশ্রবণিক প্রক্রিয়ার মাধ্যমে জাইলেম টিস্যুর সহযোগিতায় পাতায় পৌঁছাবে। এই তো টোটাল মেকানিজম।
ঠিক আছে, মাঝখানে একটু কঠিন কঠিন 2-4টা লাইন আছে, এই লাইনগুলো একটু মুখস্থ রাখতে হবে ফর কি রিটেন পার্ট। আচ্ছা, এরপরে দেখো ইমবাইবেশন প্রক্রিয়া। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু বলো। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু বলো। নয়ন আলী, ছাড় কুইজ কি আছে? ছাড় কুইজ হবে যদি সময় আমরা পাই। ওকে, সাদিয়া, নো স্যার, ভেরি গুড। রাদিয়া, নো প্রবলেম, থ্যাংক ইউ। সোহানা, ভেরি গুড। উৎস, স্যার আজকে কুইজ আছে? হ্যাঁ উৎস, কুইজ আছে, অবশ্যই কুইজ হবে, ঠিক আছে। নিপু, না স্যার কোনো সমস্যা নেই, ভেরি গুড। সো ক্লাসটা মনোযোগ দাও। ঐশ্বর্য, ক্লিয়ার। রুবাইয়া আক্তার, নো প্রবলেম। জারিন, নো প্রবলেম। ওকে, শিফা, ওকে, নো প্রবলেম। সাইফা, জি স্যার বুঝতে পেরেছি। আমি কিন্তু একটা ওয়ার্ড একটা সেন্টেন্স অনেকবার করে বলতেছি যাতে তোমাদের মাথায় ঢোকে, ঠিক আছে। স্যার রিপিট ইট এগেইন প্লিজ। কোনটা রিপিট করবো? উছিয়া, মাদারা, রঙ্গন। রঙ্গন কোন জিনিসটা রিপিট করবো আমাকে একটু বলো তো। আচ্ছা, আমি জিনিসটা ছাড়। কাপস, ক্যাপস শেষ কয়টায়, মানে ক্লাস শেষ কয়টায়? আচ্ছা, ক্লাস শেষ 9টায়। ওকে, ছাড়। রাফসান, আরেকবার সামারি প্লিজ। ওকে, আরেকবার সামারি করি। ওকে, দেখো, উদ্ভিদ, পানিটা দরকার উদ্ভিদের জন্য। কেন? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য। কেন? সালোক সংশ্লেষণ প্রক্রিয়া যদি সম্পন্ন হয় তবে সে খাদ্যটা প্রস্তুত করতে পারবে, তবে সে বেঁচে থাকবে। এখন তার জন্য পানি দরকার। কার্বন ডাইঅক্সাইড তো সে তোমার হলো এনভায়রনমেন্ট থেকে পাচ্ছে, সে প্রশোধন প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড সেই তোমার রন্ধ্র থেকে ভিতরে ঢুকতেছে। সো ওইটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথা হলো পানি ঢুকতেছে, পানিটা কিভাবে আসতেছে। তো মূলরোমের সাহায্যে পানি এবং পানিতে দ্রবীভূত খনিজ লবণ কি করে? তোমার হলো শোষণ করে। গেল। এখন তোমার হলো যারা স্থলে বসবাস করে উদ্ভিদ, তারা মূলরোমের সাহায্যে তোমার সূক্ষ্ম যে মাটির কণা থাকে তার ফাঁকে ফাঁকে কৌশিক পানি থাকে, সেই কৌশিক পানিটাকে কিভাবে সে গ্রহণ করে? অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে নিজের দেহে উপরের দিকে টেনে নিয়ে আসে। আচ্ছা, এই অভিস্রবণ প্রক্রিয়া সংগঠন হওয়ার আগে একটা ঘটনা ঘটে। সে ঘটনাটা কি? যে ইমবাইবিশন প্রক্রিয়ার মাধ্যমে মূলরোমের প্রাচীর যেহেতু ভেদ্য, ইমবাইবিশন প্রক্রিয়ার মাধ্যমে পানি সর্বপ্রথম মূলরোমের ভিতরে ঢুকে। কোন প্রক্রিয়ার মাধ্যমে? ইমবাইবিশন প্রক্রিয়ার মাধ্যমে প্রাচীরের ভেতরে ঢুকলো। ঢুকার পরে অর্ধভেদ্য ঝিল্লির কাছাকাছি পৌঁছায়। কোন ঝিল্লি? অর্ধভেদ্য ঝিল্লির কাছাকাছি পৌঁছায়। এখন অর্ধভেদ্য ঝিল্লি যখন পাইলো, তখন সেই পানিটা অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে জাইলেম টিস্যুর সহযোগিতায় সেই পানি কোথায় পৌঁছাবে? পাতায় পৌঁছাবে। ঠিক আছে, আই থিঙ্ক তোমরা বুঝে ফেলেছো। স্যার মূলের অংশ, ওকে, মূলের অংশ, মূল হলো তোমার মূলরোম। হ্যাঁ, মূলরোমের সাহায্যে পানি শোষণ করবে। হ্যাঁ, এতটুকু মনে যেন থাকে, অবশ্যই অবশ্যই থাকবে। তো চলো আমরা এবার ইমবাইবেশন পড়ি। আবার যদি কোনো কিছু টপিকে আগের টপিকে বুঝতে অসুবিধা হয়, ইমবাইবেশনটা বুঝার পর না 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 অভিস্রবণ কি ইমবাইবেশন? না 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 অভিস্রবণ আর ইমবাইবেশন একটু আলাদা ডেফিনেটলি। স্যার কোনটা বুঝেন নাই? শিফা আমাকে একটু বলেন, আমি বুঝিয়ে দিচ্ছি। তাকিয়া, ক্লিয়ার, ওকে। শিফা তুমি আমাকে একটু বলো তো কোনটা বুঝো নাই। একটু দ্রুত লিখো শিফা, দ্রুত লিখো কোনটা বুঝো নাই, একটু দ্রুত 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 দ্রুত, ঠিক আছে, একটু দ্রুত। আমাদের এরপর থেকে আমি আরেকটু বড় বড় ফ্রন্টে লিখবো, ঠিক আছে, পিপিটি গুলো। আচ্ছা শিফা, তুমি লিখতে লিখতে আমরা ইমবাইবেশনটা বুঝাই। তুমি যেটা বুঝো নাই এটা আমাকে আবার পরে বলো। জাইলেম ঊর্ধ্বমুখী এবং ফ্লোয়েম নিম্নমুখী। ফ্লোয়েম ঠিক নিম্নমুখী বললে ভুল হবে ঐশ্বর্য, ফ্লোয়েম আসলে উভমুখী, ঠিক আছে। ফ্লোয়েমের কাজ হলো তোমার খাদ্য ফুল বডিতে ট্রান্সফার করা, ওকে। জাইলেমের কাজ হলো ঊর্ধ্বমুখী, ভেরি গুড, প্রথমটা ঠিক আছে। আচ্ছা শিফা কি লিখছো? স্যার এই টপিকটা বুঝে নাই। কোন টপিকটা? আগের টপিকটা? আচ্ছা ইমবাইবেশন, ইমবাইবেশন এখনো শুরু করি নাই, এই যে মাত্র শুরু করতেছি। দেখো ইমবাইবেশন কাকে বলে? অধিকাংশ কলয়েড ধর্মী পদার্থ হলো পানিগ্রাহী। দেখো ওয়ার্ডগুলো একটু মাথায় রাখবা। কলয়েড ধর্মী আমি সংজ্ঞা দিব, কোনো সমস্যা নাই, আপাতত মনে রাখো। অধিকাংশ কলয়েড ধর্মী
পানিগ্রাহী পদার্থ হলো পানিগ্রাহী, লাইনটা ইম্পর্টেন্ট। অধিকাংশ কলয়েড ধর্মী পদার্থই পানিগ্রাহী। পানিগ্রাহী মানে হলো যারা পানিকে গ্রহণ করতে পারে, ঠিক আছে, হাইড্রোফিলিক। ওকে, তো পানিকে, কিছু কিছু পদার্থ আছে পানিকে গ্রহণ করতে পারে, আর কিছু কিছু পদার্থ আছে পানিকে একদমই সহ্য করতে পারে না। তো এদেরকে আবার দুইটা শ্রেণীতে ভাগ করা যায়, পানি গ্রহণ বা গ্রহণ করতে পারে না। এর উপরে ডিপেন্ড করে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হলো হাইড্রোফিলিক, এটাকে আমরা কি বলতে পারি, হাইড্রোফিলিক। ওকে, হাইড্রোফিলিক, বা এটার আরেকটা নাম হলো পানিগ্রাহী, ঠিক আছে, হাইড্রোফিলিক বা পানিগ্রাহী। আরেকটা ওয়ার্ড আছে হাইড্রো একটু লিখে রাখো, হাইড্রোফোবিক, বা এটার আরেকটা নাম হলো পানি বিগ্রাহী। পানি বিগ্রাহী মানে হলো পানিকে সে সহ্য করতে পারে না, পানিকে সে গ্রহণ করতে পারে না। তার মানে হাইড্রোফোবিক হলো পানি গ্রহণ করতে পারে না, পানি গ্রহণ করে না, ঠিক আছে। ওকে, মনে থাকবে, আশা করা যায় মনে থাকবে। হ্যাঁ, ফ্লোয়েম উভমুখী, ইয়েস। ওকে, ঠিক আছে। তাহলে দেখো একটু ওয়ার্ডগুলো মনে রাখো। পানিগ্রাহীর ইংলিশ টার্ম হলো হাইড্রোফিলিক। হ্যাঁ, আমরা যে এই যে তোমার ডিটারজেন্ট ব্যবহার করি না, ডিটারজেন্ট যখন পানিতে মিক্সড করি, এই ডিটারজেন্টের যে গুঁড়াগুলা, ঠিক আছে, এটা কিন্তু কলয়েড ধর্মী। হ্যাঁ, এখন এরা হাইড্রোফিলিক। কারণ হাইড্রোফিলিক কেন? এরা পানিকে গ্রহণ করতে পারে, পানির সাথে মিক্সড হয়ে ফেনা তৈরি করে। ওকে, এরা যদি পানিকে না গ্রহণ করতে পারতো তাহলে কিন্তু আসলে আমরা কোনোভাবে ফেনা তৈরি করতে পারতাম না, আমরা আমাদের কাপড় পরিষ্কার করতে পারতাম না। তো হাইড্রোফিলিক মানে হলো পানিগ্রাহী, পানিকে গ্রহণ করতে পারে। হাইড্রোফোবিক মানে হলো পানি বিগ্রাহী, মানে পানিকে কোনোভাবে সে গ্রহণ করতে পারে না, পানির সাথে সে কোনোভাবে আকর্ষণ কি তৈরি করতে পারে না, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের প্রথম লাইন মনে থাকবে, অধিকাংশ কলয়েড পদার্থই পানিগ্রাহী। আচ্ছা, উদ্ভিদে বিভিন্ন ধরনের কলয়েড ধর্মী পদার্থ রয়েছে, তার মধ্যে কি কি উদাহরণগুলো মনে রাখবো? স্টার্চ, সেলুলোজ, জিলাটিন বা জিলেটিন। স্টার্চ, সেলুলোজ, জিলেটিন, তিনটা নাম, তিনটা উদাহরণ, চোখ বন্ধ করে যেন মুখস্থ থাকে। আমাদের ইনভাইবেশন প্রক্রিয়ায় কলয়েড ধর্মী পদার্থ কোনগুলো? স্টার্চ বা শ্বেতসার। তারপরে তোমার হলো সেলুলোজ। দেখো, সেলুলোজ আমাদের উদ্ভিদ দেহে থাকে, উদ্ভিদের গাঠনিক একক হলো সেলুলোজ, ঠিক আছে। এই কারণে আমি কালারটা সবুজ দিয়ে দিছি। স্টার্চ, সেলুলোজ, আর একটা হলো তোমার হলো জিলেটিন, তিনটা হলো কলয়েড ধর্মী পদার্থ। এখন কলয়েড জিনিসটা কি? কলয়েড হলো একটা অসমসত্ব মিশ্রণ বা এমন একটা মিশ্রণ যেখানে আসলে অন্য পদার্থগুলো এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে যেখানে আসলে সবাই সমানভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে। এখন একটা সুন্দর উদাহরণ দিই। ধরো, দুধকে তুমি যদি পানির সাথে মিক্সড করো, ধরো পানির যে কণাগুলো থাকবে, কণাগুলোর উপরের দিকে দেখবা দুধের যে ছানা বা দুধের যে কণা, সেই কণাগুলো কিন্তু ভাসতেছে। তার মানে এরা কি হয়? সমানভাবে দ্রবীভূত হইতে পারে না। আবার একটা উদাহরণ দিই। ধরো, মনে করো কলয়েডের আরেকটা গুরুত্বপূর্ণ উদাহরণ আছে, সেটা হলো ধরো 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 মনে করো অসমসত্ব মিশ্রণ, যেহেতু বলছি, তুমি হলো পানির সাথে তুমি বালির উদাহরণ দিতে পারো, যে পানির সাথে তুমি যদি বালি মিক্সড করো, কোনোভাবেই কিন্তু আসলে বালি এবং পানি কোনোভাবে কিন্তু সমানভাবে কিন্তু দ্রবীভূত হবে না। তার মানে তুমি চাইলে বালিকে আলাদা করতে পারবা, ঠিক আছে। তো কলয়েডগুলো সাধারণত দেখা যায় সাসপেনশন। আমরা যখন একটা সিরাপ খাই, সিরাপ দেখবো এবার ঝাঁকায় খাইতে হয়, ঠিক আছে। তো সাসপেনশন সিরাপগুলো আমরা এবার ঝাঁকায় খাই যাতে সম্পূর্ণরূপে দ্রবীভূত হয়। এখন দ্রবীভূত হয়ে গেলে সব কণাগুলোই কিন্তু আসলে দ্রবীভূত অবস্থায় থাকে। তো সাসপেনশন কণার থেকে উপরের দিকে যে ফেনাটা হয়, সেই ফেনার থেকে কলয়েডের কণাগুলো একটু বৃহৎ আকৃতির হয়, 1 থেকে 100 ন্যানোমিটার পর্যন্ত হইতে পারে, ঠিক আছে। তবে এদেরকে খালি চোখে দেখা যায় না। তো আমরা এতটুকু মনে রাখবো যে অধিকাংশ কলয়েডধর্মী পদার্থ হলো পানিগ্রাহী, আর হলো উদ্ভিদে বিভিন্ন ধরনের কলয়েডধর্মী পদার্থ বিদ্যমান থাকে। কি কি থাকে? স্টার্চ থাকে, সেলুলোজ থাকে, জিলেটিন থাকে ইত্যাদি। এসব পদার্থ তাদের কলয়েডধর্মী গুণের কারণে তোমার হলো পানিকে শোষণ করতে সক্ষম, ঠিক আছে। আচ্ছা, কলয়েডধর্মী বিভিন্ন পদার্থ
উদ্ভিদ দেহের ক্ষেত্রে হলো তোমার কোষ প্রাচীর, যে প্রক্রিয়ায় নানান ধরনের তরল পদার্থ শোষণ করে, বিশেষ করে পানি শোষণ করে, তাকে আমরা ইমবাইবেশন বলবো। তার মানে যে প্রক্রিয়ার মাধ্যমে তোমার হলো তরল পদার্থ শোষিত হয়, সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো কি, ইমবাইবেশন প্রক্রিয়া, সহজ ভাষায়। ঠিক আছে, জাস্ট এখান থেকে দুটা জিনিস এক্সেপশনাল ভাবে মনে রাখতে হবে। কলয়েড ধর্মী অধিকাংশ পদার্থই কি হবে, সেটা হলো পানিগ্রাহী হবে, মানে হলো হাইড্রোফিলিক হবে। ইংলিশ টার্মটা কিন্তু মাস্ট বি মনে রাখবা, কারণ তোমার এমসিকিউ আসলে হাইড্রোফিলিক দিয়ে এমসিকিউ আসবে। হাইড্রোফিলিক মানে কি, পানিগ্রাহী। ঠিক আছে, আর কলয়েড ধর্মী পদার্থ বলতে এখানে আমাদের উদ্ভিদে 3টা উদাহরণ দেয়া আছে বইয়ে, স্টার্চ, সেলুলোজ এবং জেলেটিন, এটা যেন কোনোভাবে মিস না যায়। তো ইমবাইবেশনের সংজ্ঞা পড়বো আমরা, যে প্রক্রিয়ায় নানান ধরনের তরল পদার্থ কলয়েড ধর্মী গুণের কারণে পানিকে শোষণ করতে পারে, সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো ইমবাইবেশন প্রক্রিয়া। আর শোষণকারী পদার্থটাকে হাইড্রোফিলিক, দেখো বলে দিছে। আর আমি একটা নতুন টার্ম তোমাকে দিছি, হাইড্রোফোবিক। হাইড্রোফোবিক মানে হলো পানি বিগ্রাহী, মানে যারা পানিকে গ্রহণ করে না। মনে থাকবে, হাইড্রোফিলিক মানে পানি যারা শোষণ করে বা পানিগ্রাহী, আর হাইড্রোফোবিক মানে হলো যারা পানিকে গ্রহণ করতে পারে না বা পানি বিগ্রাহী। ওকে, তো এরপরের স্লাইডে চলো, খনিজ লবণ আসলে আলটিমেটলি কিভাবে শোষণ করবে। তো দেখো, উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য আসলে অনেক ধরনের খনিজ লবণের প্রয়োজন হয়। আমাদের বৃদ্ধির জন্য যেমন মিনারেলস, খনিজ সম্পদ বা খনিজ লবণ বলতে আমরা এখানে বুঝাই মিনারেলস। ঠিক আছে, মিনারেলস, ঠিক আছে, বা মিনারেল সল্ট, খনিজ লবণ। তা আমাদেরও অনেক মিনারেলস দরকার হয়। এই কারণে দেখবা আমরা যখন বাজার থেকে পানি কিনি, পানির বোতলের গায়ে কিন্তু লেখা থাকে মিনারেলস ওয়াটার বা মিনারেল ওয়াটার, রাইট? তার মানে সেই পানির মধ্যে দ্রবীভূত অবস্থায় খনিজ লবণ থাকে। তো খনিজ লবণ সরাসরি থাকতে পারে না, তো সেখানে কি থাকে, আয়ন আকারে থাকে। দেখো এই লাইনটা সেম এখানেই থাকবে। দেখো, উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য কতগুলো খনিজ লবণের প্রয়োজন হয়। আর উদ্ভিদের জন্য প্রয়োজনীয় খনিজ লবণের উৎস কি, উৎস হলো মাটিস্থ পানি। তো মাটির ভিতরে বা মাটির নিচে যে পানিটা থাকে, সেই পানিটা তো শোষণ করে উদ্ভিদ, সেই পানির মধ্যেই আসলে দ্রবীভূত অবস্থায় খনিজ লবণ থাকে। তো লবণ তো পুরোপুরি আকারে শোষণ করতে পারে না, কি আকারে শোষণ করবে, আয়ন আকারে শোষণ করে। দেখো, মাটিস্থ পানিতে খনিজ লবণ দ্রবীভূত অবস্থায় থাকে, এটা মোটামুটি ভাবে আমরা অলরেডি বহুবার বলে ফেলছি। এরপরের কথাগুলো দেখো, সব কিছু বইয়ের কথা, ইম্পর্টেন্ট লাইনগুলো আমি তুলে রাখছি। দেখো, উদ্ভিদ কখনো লবণের সম্পূর্ণ অণুকে শোষণ করতে পারে না। লাইনটা খুব খুব ইম্পর্টেন্ট, শোষণ করতে পারে না, পারে নাতে গোল চিহ্ন দিবা। এটা আমাদের বহুপদী এমসিকিউ যে থাকবে সেই ক্ষেত্রে ইম্পর্টেন্ট। ঠিক আছে, কি করে, উদ্ভিদ কখনো লবণের সম্পূর্ণ শোষণ করতে পারে না। উদ্ভিদ কখনো লবণের সম্পূর্ণ শোষণ করতে পারে না, মানে লবণকে পুরোপুরি শোষণ করে নিয়ে আসতে পারে না। সে কি করে, লবণগুলো কেবল আয়ন আকারে শোষণ করতে পারে। ইম্পর্টেন্ট এমসিকিউ, কি আকারে শোষণ করে, আয়ন আকারে। ধরো আমি তোমাকে দিলাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ধরো এটা একটা লবণ, ম্যাগনেসিয়াম ক্লোরাইড একটা লবণ। তো ম্যাগনেসিয়াম ক্লোরাইডকে এইভাবে নিতে পারে না, সো ম্যাগনেসিয়ামকে আয়ন আকারে নেয়। কিভাবে নেয়, ম্যাগনেসিয়াম 2+ এই আয়ন আকারে নেয়। ম্যাগনেসিয়াম 2+ এই আয়ন আকারে তাকে শোষণ করতেছে। ধরো মনে করো ক্যালসিয়াম ক্লোরাইড আছে, ঠিক আছে, পানির মধ্যে, মানে হলো মাটিস্থ পানির মধ্যে। তো ক্যালসিয়াম ক্লোরাইডকে লবণ আকারে সে নিতে পারতেছে না, তখন সে কিভাবে নিবে, ক্যালসিয়াম 2+ এই আয়ন আকারে নেয়। ঠিক এইভাবে এই যে আয়ন আকারে নিবে। আমার মুখ্য বিষয় হলো লবণকে সরাসরি সে শোষণ করতে পারে না। ঠিক আছে, সে কিভাবে শোষণ করতেছে, আয়ন আকারে শোষণ করতেছে, এটা যেন আমাদের মাথায় থাকে। আচ্ছা, উদ্ভিদ মাটির রস থেকে খনিজ লবণ শোষণ দুইভাবে সম্পন্ন করতে পারে। একটা হলো নিষ্ক্রিয় শোষণ, আরেকটা হলো সক্রিয় শোষণ। আমি দুইটারই সংজ্ঞা দিব একটু একটু করে, যেহেতু তোমাদের বইয়ে দেয়া নাই, জাস্ট অল্প একটু মনে রাখবা। জাস্ট এই লাইনটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, উদ্ভিদ মাটির রস থেকে আসলে খনিজ লবণ কয়ভাবে শোষণ করতে পারে, দুইভাবে শোষণ করতে পারে। একটা হলো সক্রিয় শোষণ, আর একটা হলো নিষ্ক্রিয় শোষণ। একটা কি সক্রিয় শোষণ আর একটা হলো নিষ্ক্রিয় শোষণ। তো সক্রিয় শোষণের সংজ্ঞা যদি দাও, ঠিক আছে, এই শোষণের জন্য আসলে বিপাকীয় শক্তির প্রয়োজন হয়। কি বললাম, সক্রিয় শোষণে বিপাকীয় শক্তির প্রয়োজন হয়, বিপাকীয় শক্তির প্রয়োজন হয়।
জাস্ট এই লাইনটা মনে রাখবা, অর্থাৎ যে এটিপি যে তৈরি হয় সেই এটিপি গুলোকে কাজে লাগায় সে কি করে, শোষণ ঘটায়। আর নিষ্ক্রিয় যে শোষণ, ঠিক আছে, এই নিষ্ক্রিয় কথাটা মানেই তো আমরা বুঝি যে আসলে সে কোনো রকম কাজ করে না। তো নিষ্ক্রিয় শোষণে আলটিমেটলি কি হয় দেখো, নিষ্ক্রিয় শোষণে বিপাকীয় 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 মানে বুঝো তো, মানে হজম, ঠিক আছে। বিপাকীয় হজমের পর যে শক্তিটা, সে বিপাকীয় শক্তির প্রয়োজন হয় না, বিপাকীয় শক্তির প্রয়োজন হয় না, এতটুকু মনে থাকবে। জাস্ট আপাতত 9 10 উঠলে এটার একটু সংজ্ঞা পাবা আর একটু বড়, আপাতত এতটুকু মনে রাখলে চলবে যে আসলে খাদ্য যে তারা তৈরি করতেছে, তৈরি করার পর যে পরিমাণ শক্তি উৎপাদন হয়, সেই শক্তিটা আসলে কাজে লাগাইতে পারে কে, সক্রিয় শোষণ, ঠিক আছে। সেই শক্তিটাকে কাজে লাগায় তোমার শোষণ ঘটায় যখন, তখন আসলে সক্রিয় শোষণ হয়। আর নিষ্ক্রিয় শোষণের কথা যখন বলবো, আসলে বিপাকীয় শক্তির কোনো রকম প্রয়োজন হয় না, সে নিজে নিজে আসলে ইমবাইবিশন, অভিস্রবণ এই প্রক্রিয়াগুলো কি চালাইতে পারে। ওকে, আচ্ছা, সেলুলোজটা আবার কি? আচ্ছা, আপাতত ছোট ক্লাস হিসেবে তোমরা এতটুকু মনে রাখবা, স্টার্চ, সেলুলোজ, জেলেটিন, এই সবগুলাই হলো আসলে রাসায়নিক উপাদান। এগুলোকে এক কথায় আমরা বলতে পারি আসলে যে কার্বোহাইড্রেট। এক কথায় কি বলতে পারি? কার্বোহাইড্রেট বলতে পারি। এতটুকু মনে রাখতে পারো। আপাতত এতটুকু মনে রাখো, স্টার্চের বাংলা আরেকটা নাম আছে শ্বেতসার। স্টার্চের আরেকটা বাংলা নাম কি? শ্বেতসার, ঠিক আছে। তারপরে তোমার হলো সেলুলোজ। সেলুলোজকে বলা হয় তোমার উদ্ভিদের দেহের গাঠনিক একক ও কার্যকরী একক। গাঠনিক একক ও কার্যকরী একক। আচ্ছা, একটু মাঝখান থেকে ব্যাখ্যা দিই। জিনিসটা হলো দেখো, গরু ছাগল মানে বিশেষ করে গৃহপালিত যে সকল প্রাণী আছে, তারা যেভাবে আসলে এই তৃণলতা বলো, তারপরে ধরো মনে করে যে বিভিন্ন রকম পাতা টাতা এগুলো যেভাবে খেয়ে হজম করতে পারে, আমরা কিন্তু, তোমাকে যদি কাঁঠাল পাতা দেয়া হয়, আমাকে কাঁঠাল পাতা দেওয়া হয়, আমরা কি কাঁঠাল পাতা কি হজম করতে পারবো? সম্ভব না। ধরো মনে করো ছাগল যেভাবে হজম করতে পারে, আমি কি পারবো, তুমি কি পারবে? সম্ভব না। কারণ কি? কারণ হলো যে উদ্ভিদের দেহের গাঠনিক একক হলো সেলুলোজ, তার মানে এই পাতার মধ্যেও সেলুলোজ আছে। সেই সেলুলোজকে ভাঙার জন্য যে এনজাইমটা লাগে, কি বললাম? সেলুলোজ এই রাসায়নিক উপাদানটাকে ভাঙার জন্য যে এনজাইমটা দরকার, সেলোবায়োজ এনজাইম, সেই এনজাইমটা আসলে আমার যে পাকস্থলী, এই পাকস্থলী থেকে বা পাকস্থলীতে বিভিন্ন রকম যে রস আসে, সেই রসে যে এনজাইমগুলো থাকে, সেই সেলোবায়োজ এনজাইমটা থাকে না। এখন আমার পাকস্থলীতে এই এনজাইমটা না থাকার কারণে আমাকে যদি কাঁঠাল পাতা তুমি যেভাবে দিবা, আমি যেভাবে চাবাই গিলে খাবো, প্রকৃতির ডাকে আমি সেভাবেই বের করে দিব, মানে হজম হবে না। কেন হজম হবে না? ওই যে আমার সেলোবায়োজ এনজাইমটা নাই। এখন গরু, ছাগল, হরিণ, ঠিক আছে, এদের আসলে পাকস্থলীতে সেই এনজাইমটা থাকে। এই এনজাইমটা থাকার কারণে কি করে, সে খাবারকে সুন্দর করে ভাঙতে পারে, পরিপাক করতে পারে, এই কারণে তারা হজম করতে পারে। এই কারণে আমরা আসলে তৃণলতা, গাছ, পাতা এগুলো হজম করতে পারি না। তো স্টার্চ, সেলুলোজ, জেলেটিন এগুলো হলো রাসায়নিক উপাদান। আমরা এক কথা মনে রাখবো কার্বোহাইড্রেট। তবে আমাদের মেইন কাজ হলো উদাহরণটা মনে রাখা। ওকে, তো নিষ্ক্রিয় শোষণ, সক্রিয় শোষণ মোটামুটি শেষ। এখান থেকে দুইটা জিনিস মনে রাখতে হবে, উদ্ভিদ কখনো লবণ সম্পূর্ণরূপে শোষণ করতে পারে না। কি আকারে শোষণ করবে? আয়ন আকারে শোষণ করবে। ওকে, আর উদ্ভিদের দেহ আসলে দুটা উপায়ে মাটির রস থেকে খনিজ লবণ শোষণ করতে পারে। একটা হলো নিষ্ক্রিয় শোষণ, আরেকটা হলো সক্রিয় শোষণ। ওকে, আমরা লাস্টের দিকেই মোটামুটি চলে এসেছি। আর একটা টপিক আছে, সেটা হলো পানি। আমরা তো শোষণ করে ফেললাম, এখন হলো খাবারটা তৈরি হয়ে গেছে, গ্লুকোজ তৈরি হয়েছে, ঠিক আছে, অক্সিজেন তৈরি হয়েছে। এখন অক্সিজেন তো জানি আমরা যে বাষ্পমোচন প্রক্রিয়া বা প্রস্বেদন প্রক্রিয়া, সেখানে কি করে, পাতার যে লেন্টিসেল আছে, সেখানে স্টোমাটা আছে, সেই স্টোমাটার যে ছোট ছোট রন্ধ্র, স্টোমাটা, সেই স্টোমাটা দিয়ে অক্সিজেন বের হয়ে চলে গেল। এখন খাদ্যটা থাকে, খাদ্যটাকে আসলে পরিবহন করে তো বিভিন্ন জায়গায় নিয়ে যাইতে হবে। সেই ঘটনাটা কিভাবে ঘটে দেখো, টপিকের নাম হলো পানি ও খনিজ লবণ পরিবহন। তো উদ্ভিদের মূলরোম দ্বারা শোষিত পানি এবং খনিজ লবণ মূল থেকে পাতায় পৌঁছানো এবং পাতায় তৈরি খাদ্যবস্তু সারা দেহে ছড়িয়ে দেওয়ার প্রক্রিয়াটাই হলো পরিবহন প্রক্রিয়া। ওকে, এটা ইজি, তোমরা অনেক ট্যালেন্টেড স্টুডেন্ট, তোমরা ইজিলি এটা কি করতে পারবা, বানায় লিখতে পারবা।
পরিবহন মানে ওই যে পাতায় আনলো, পানিটা শোষণ করে এবং খনিজ লবণটা শোষণ করে, এরপরে পাতায় তো খাদ্য প্রস্তুত হইলো, খাদ্যটাকে পাতার মধ্যে রেখে দিব? ডেফিনেটলি না। খাদ্যটাকে পুরো বডিতে আমাকে কি করতে হবে? পরিবহন করে নিয়ে যেতে হবে। তো এই যে পুরো বডিতে সেটাকে পৌঁছায় দেওয়ার এই পুরো প্রক্রিয়াটাই হলো পরিবহন প্রক্রিয়া। আচ্ছা, শোষণের মতো পরিবহন পদ্ধতিও ডেফিনেটলি আমাদের উদ্ভিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কি পদ্ধতি। এই যে দুইটা নাম আসলো, ইম্পর্টেন্ট দুইটা নাম, কে জানি একটু আগে বলছিল যে জাইলেম ও ফ্লোয়েম নামক পরিবহন টিস্যু। পরিবহন টিস্যুর আরেকটা নাম আছে ভাস্কুলার বান্ডেল। কি বলবো আমরা? ভাস্কুলার বান্ডেল। ভাস্কুলার টিস্যু বলতে পারি বা ভাস্কুলার বান্ডেল বলতে পারি, ঠিক আছে? ভাস্কুলার বান্ডেল বলতে পারি বা পরিবহন টিস্যু বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, পরিবহন বা ভাস্কুলার বান্ডেলের মধ্যে কারা কারা থাকবে? জাইলেম এবং ফ্লোয়েম, ঠিক আছে? তো পরিবহন টিস্যু সেম, জাইলেম, ফ্লোয়েম। জাইলেমের কাজ হলো কি? দেখো, পরিবহন ঘটে জাইলেমের মাধ্যমে। দেখো আমি আলাদা আলাদা করে একটু লিখছি। জাইলেমের মাধ্যমে মূল দ্বারা শোষিত পানি পাতায় যাবে। এই জন্য জাইলেম কি করবে? সবসময় ঊর্ধ্বমুখী কাজ করবে। জাইলেম কি করবে? ঊর্ধ্বমুখী কাজ করবে। এখানে একটু লিখি, দেখো জাইলেমের কাজ হলো, জাইলেমের কাজ কি? জাইলেমের কাজ হলো ঊর্ধ্বমুখী। জাইলেমের কাজ হলো কি? ঊর্ধ্বমুখী। জাইলেমের কাজ হলো ঊর্ধ্বমুখী, এটা একটু মনে রাখবো। জাইলেমের কাজ হলো ঊর্ধ্বমুখী। ফ্লোয়েমের কাজ হলো কিন্তু উভমুখী, মানে ফ্লোয়েম একসাথে নিচের দিকে, মানে আমাদের উদ্ভিদের নিচের দিকেও খাবারটা নিয়ে যাবে, আবার উপরের দিকেও খাবার নিয়ে যাবে। তো ফ্লোয়েম দ্বারা পাতায়, দেখো জাইলেমের কাজ আলাদা করে দিছি। ফ্লোয়েম দ্বারা পাতায় উৎপন্ন তরল খাদ্য, ঠিক আছে, গ্লুকোজ, যেটা সারা দেহে পরিবাহিত হয়। সুতরাং জাইলেম এবং ফ্লোয়েম হলো উদ্ভিদের পরিবহন পথ, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো উদ্ভিদের মূলরোম দিয়ে পানি অভিস্রবণ প্রক্রিয়ায়, এটা আগেও বলছি, এবং পানিতে দ্রবীভূত খনিজ লবণ নিষ্ক্রিয় এবং সক্রিয় শোষণ পদ্ধতিতে শোষিত হওয়ার পর জাইলেম টিস্যুতে পৌঁছাইলো। জাইলেম কি করবে? জাইলেমের মাধ্যমে উদ্ভিদ দেহে রসের এই যে ঊর্ধ্বমুখী পরিবহন ঘটলো। ফ্লোয়েমের মাধ্যমে পাতায় তৈরি খাদ্যরসের উভমুখী পরিবহন হয়, ঠিক আছে? এটাই ইম্পর্টেন্ট এমসিকিউ। জাইলেমের ঊর্ধ্বমুখী পরিবহন ঘটে, ফ্লোয়েমে উভমুখী। কেন? ফ্লোয়েম কি করে? পাতায় প্রস্তুতকৃত খাদ্য উদ্ভিদের উপরের দিকেও পাঠায়, উদ্ভিদের নিচের দিকেও পাঠায়। আচ্ছা, উদ্ভিদের সংবহন বা পরিবহন বলতে প্রধানত ঊর্ধ্বমুখী পরিবহন এবং নিম্নমুখী পরিবহনকে যদিও বুঝায়। তো ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী যে দুইটা পরিবহনই পরিচালনা করে, তাকে আমরা বলতে পারি আলটিমেটলি যে উভমুখী পরিবহন, ঠিক আছে? তো আমাদের ক্লাসের লাস্টের দিকে চলে আসছি। একটা এরকম চিত্র আছে, এই চিত্রটা দেখো। তো এখানে একটা উদ্ভিদের নিচের অংশ, হ্যাঁ, এই যে তোমার এখানে তোমার হলো এখানে হলো মূল রোমটোম দেয়া আছে, মূল মাটি। এখান থেকে পানি কি করবে? এই যে উপরের দিকে জাইলেম টিস্যুর মাধ্যমে এই যে পাতায় যায় পৌঁছাইলো। এখানে লেখা আছে যে পানি এবং খনিজ লবণ মাটি থেকে পরিবাহিত হলো। এরপরে এখানে খাদ্য কি হইলো? তৈরি হলো পাতার মধ্যে। তৈরি হওয়ার পর এটা কি করলো? ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে উপরের দিকে নিয়ে গেল এবং সেই সাথে নিচের দিকেও নিয়ে গেল। দেখো, ফ্লোয়েম টিস্যু পাতা থেকে প্রস্তুতকৃত খাদ্যের নিচের দিকে পরিবহন করছে এবং প্রস্তুতকৃত খাদ্য উপরের দিকেও পরিবহন করছে। এই হলো তোমার জাইলেম এবং ফ্লোয়েমের কি ব্যাখ্যা। চ্যাপ্টার অলমোস্ট ক্লোজ। সো তোমাদের জন্য একটা HW আমি নিয়ে আসছি এখানে। তোমরা HWটা স্ক্রিনশট নিয়ে নাও। তোমরা সুন্দর করে HWটা লিখে আমাকে গ্রুপে জমা দিবে, এবং আমাদের যে ক্লাস 8-এর গ্রুপ আছে, তারপরে ধরো আমাদের যে ফেসবুক পেজ আছে, হ্যাঁ, দুইটাতেই তুমি কেন ব্যাখ্যা হয়ে যাচ্ছে কেন রে? ঠিক আছে, একটু বড় করি, হ্যাঁ, তোমাদের সুবিধার্থে একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। HW এটা তোমরা করবা। করার পর আমার লাইফ কি 9:30 না? শিট, there is no preparation। ঠিক আছে, এই চারটা সুন্দর করে তোমার এই সংজ্ঞা প্লাস অভিস্রবণ কাকে বলে, স্টার্চ কেন, কলয়েড ধর্মী পদার্থ নিজে একটু লেখার চেষ্টা করবে। না পারলে পরে ক্লাসে আমি দেখাই দিব। স্যারের বর্ণিত প্রক্রিয়াটা ব্যাখ্যা করো, যে উদ্দীপকটা দেখবা, ঠিক আছে? উক্তিটি যুক্তি সহকারে বিশ্লেষণ করে একটু বানায় লেখার চেষ্টা করবা। ওকে।
এই পর্যন্ত আর কারো কোনো কোশ্চেন আছে কিনা আমাকে একটু জানাও, তাহলে আমি তোমাদেরকে একটু বলবো। একটু জানাও কারো কোনো কোশ্চেন আছে কিনা। স্ক্রিনশট নিব। হ্যাঁ, স্ক্রিনশট না, এটাকে বলা হয় স্ক্রিনশট। স্ক্রিনশট, নট স্ক্রিনশট, স্ক্রিনশট। ওকে, বুঝতে পারছি, ভেরি গুড। সোহানা, কোনো সমস্যা নেই স্যার, বুঝতে পেরেছি। ওকে, জারিন স্যার গান শোনাবেন না আজকে? না বাবা, আমি নেক্সট ক্লাসে, তোমরা এই সৃজনশীলটা কমপ্লিট করে দিবা, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমি তোমাদেরকে অবশ্যই গান শোনাবো। ঠিক আছে, আজকে যেহেতু আমার একটা লাইভ ক্লাস আছে ফেসবুকে, তোমরা দেখিও। ঠিক আছে, ফেসবুক লাইভে। নেক্সট ক্লাসে, যেহেতু আজকে একটু সময়ের সংকট, আমি নেক্সট ক্লাসে অবশ্যই তোমাদেরকে গান শোনাবো, কথা দিলাম। ওকে, তো এই পর্যন্ত। এই সিকিউটা তোমরা একটু আমাকে লিখে গ্রুপে জানাবা। আর আমার লেকচার কেমন লাগলো তোমাদেরকে, কোনো সমস্যা আছে কিনা, কোনো টপিক বুঝতে অসুবিধা হয়েছে কিনা সেটা জানাবে। নেক্সট লেকচারে ইনশাল্লাহ আমাদের অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ঠিক আছে, আজকের মতো শুভরাত্রি, ভালো করে পড়াশোনা করো। আর কি লিখছো সাইফা, কি লিখছো? লাইভ ক্লাস কোন বিষয়ে? কেমিস্ট্রি বিষয়ে আসলে, 9-10-এর। আপনার 9-10-এর ক্লাস আছে। হ্যাঁ, আজকের মতো বিদায়, শুভরাত্রি, ভালো থেকো, ভালো রেখো সবাইকে।